আসসালামু আলাইকুম। আমি জিশান মাহমুদ আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের অনেক কিছু সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানছিলাম গত পর্বে আমরা জেনেছি বিটরেট সম্পর্কে। বিটরেট কী সেটা বিষয়ে আমরা জেনেছি। বিটরেট হচ্ছে এক সেকেন্ডে যতটুকু তথ্য একটা ক্যামেরা বা সেন্সর ধারণ করতে পারে সেটা হচ্ছে বিটরেট, এবং বিটরেটের একক হচ্ছে এমবিপিএস, মেগাবিট পার সেকেন্ড। তো এটা সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড বা এফপিএস। তো এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড সেটা কি, সেটা সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা বরাবরের মতো জানিয়ে দিতে চাই যে যেহেতু আমরা এখানে শিখতে এসেছি, যেহেতু আমরা এখানে জানতে এসেছি, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে এসেছি, তাহলে আমাদের কি করতে হবে, যদি কোনো প্রশ্ন থাকে বা যদি নতুন কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু যুক্ত করা থাকে, সব অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এবং আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে ধরিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে সবাই শিখতে এসেছি। আপনার থেকে আমি অনেক কিছু শিখব। আমি যতটুকু জানি তার থেকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সে যদি আমার ভুল হয়ে থাকে সেটা যদি আপনি আমাকে জানান, তাহলে আমার সহ আরও অনেকের এই ভুলটা সংশোধন হয়ে যাবে এবং তারা সেটা নিজেদের মধ্যে চর্চা করে এটা জানতে পারবে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই 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 খেয়াল রাখতে হবে। এখানে কোনো লজ্জা করা যাবে না। আমরা সবাই কেউ কারোর থেকে খুব বেশি যে জানি তা কিন্তু নয়। আমরা সবাই কিছু কিছু জিনিস জানি আর অনেক কিছু শিখব। তো এই জানা এবং শেখার বিষয়টা আমরা একজন একজনের সাথে ভাব আদান প্রদান করব। আর আমাদের এই ভাব আদান প্রদানের মাধ্যম হচ্ছে আমাদের কমেন্ট বক্স। তো আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সবার সাথে ভাব আদান প্রদান করব। তো আমরা আমাদের আজকে যেই জানার বিষয়টা ছিল সেটা হচ্ছে এফপিএস কি বা ফ্রেম পার সেকেন্ড কি। তো প্রথমে আমি বলি যে এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড কি, সেটা নিয়ে আমি আগে একটু কথা বলে নিই। এফপিএস হচ্ছে বা ফ্রেম পার সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডে একটা সেন্সর বা একটা ক্যামেরা বা একটা রেকর্ডার কতগুলো ফ্রেম ধারণ করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে ফ্রেম একটা স্থির বিষয় আর ভিডিও তো চলমান বিষয়, তো সেখানে ফ্রেম পার সেকেন্ড কেন আসবে বা এটার মধ্যে সম্পর্কটা কি। তো সেই সম্পর্কটা কি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রেম পার সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডে আপনি একটা ভিডিওতে যে কটা ফ্রেম দেখবেন। তো আমরা যখন ভিডিও দেখি, আমরা কি এটা জানি যে আমরা আসলে ভিডিও দেখি, সেই ভিডিওগুলো আসলে স্থির চিত্র। জেনে একটু অবাক লাগতেও পারে, বা আমি আপনাদের সাথে আগেই হয়তো বিষয়টা শেয়ার করেছি। স্থির চিত্রগুলো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে যখন এগুলো পরিবর্তিত হতে থাকে, তখনই আমাদের মনে হয় যে আমাদের সামনের বিষয়গুলো নড়ছে বা সেগুলো থেকে কোনো রিয়াকশন বের হচ্ছে এইটা। কিন্তু মূলত পক্ষে সেগুলো কিন্তু থাকে একদমই স্থির চিত্র। আসলে ক্যামেরা স্থির চিত্র হিসেবে সেগুলো ধারণ করে এবং ধারণ করে সে জোড়া লাগিয়ে দেয়। ক্যামেরার প্রসেসর সেটা দ্রুত জোড়া লাগিয়ে দেয় এবং জোড়া লাগিয়ে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে সেইখানে নতুন একটা মনে হয় যে একটা নতুন কিছু হচ্ছে। আসলে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলে থাকি। এখন এই অনেকগুলো ছবি তোলা আর হচ্ছে ভিডিও করা, সে দুটো হচ্ছে মিল। এখন বলতে পারেন যে ভিডিওতে তো আমরা সাউন্ড শুনি, ছবিতে তো কোনো সাউন্ড দেখি না। আসল রহস্যটা হচ্ছে যে ভিডিও যখন হয় তখন আরেকটা রেকর্ডার সেই সাউন্ডটা রেকর্ড করে, এবং এই সাউন্ডটা যখন রেকর্ড হয়ে যায় আর ওইখানে ক্যামেরা অনবরত ছবি তুলতে থাকে, অনেকগুলো ছবি তুলতে থাকে। এবং দুইটা ক্ষেত্রেই একটা কমন প্যারামিটার হচ্ছে সময়। যেহেতু এইটা ডিজিটালভাবে কাজটা হয়ে থাকে, তখন দেখা যায় যে ঠিক খুবই নির্ভুল সময়ের মধ্যেই ছবি তোলাও শুরু হয় এবং অডিও রেকর্ডিং করাও শুরু হয়। এর ফলে কি হয় যে আমরা ওই পার্থক্যটা খুঁজে বের করতে পারি না, কারণ বৈদ্যুতিক যে গতি সেটা আমাদের হাতের গতির থেকে অনেক বেশি। তো এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এর ফলে দুইটা রেকর্ডার যখন একসাথে কোনো কিছু সাইমালটেনিয়াসলি রেকর্ড করে, তখন আমাদের মনে হয় যে আমরা যখন আমরা আউটপুট এন্ডে যাই বা আমরা যখন কোনো
যখন দেখি বিষয়টা, তখন কিন্তু আমরা দুইটা বিষয় একসাথেই কাজ করি, অর্থাৎ অডিও এবং ভিডিও দুইটাই থাকে। এর ফলে আমাদের মনে হয় যে আসলে এখানে ভিডিও রেকর্ডিংয়ের সময় সাউন্ড ভিডিওর সাথে একই সাথে যুক্ত থাকে। আসলে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে ক্যামেরা অনবরত ছবি তোলে এবং অন্য একটা রেকর্ডার সাউন্ড ক্যাপচার করে, আর ক্যামেরার ভিতর যে প্রসেসর, সেই প্রসেসরটা এই দুটোকে একত্রীভূত করে দেয়। আমরা যেমন ভিডিও এডিটিংয়ের সময় দেখিয়েছি যে একটা লেয়ারে আমরা ভিডিও এডিট করেছি, অর্থাৎ এবং আরেকটা লেয়ারে আমরা কি করেছি, সাউন্ড এডিট করেছি। এবং যেই লেয়ারটায় আমরা ভিডিও এডিট করেছি সেখানে কিন্তু স্লাইডার বারটা আমরা যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে গিয়েছি, তখন কিন্তু আমরা আসলে ছবিগুলো নিয়ে গিয়েছিলাম। অর্থাৎ এই কন্টিনিউয়াস যে ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলোর উপরে আমরা স্লাইডার বারটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়েছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে এইখানে আসলে কি হয়েছে, যে ওই ছবিগুলো আমরা টেনে 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 এডিট করেছি। আবার এই ছবির মাঝখানে আমরা ট্রানজিশন এফেক্ট বসিয়ে দিয়েছি। এখন আবার একটা ছবির থেকে আরেকটা ছবিতে যখন গিয়েছে, সেখানে যদি ফ্রেমের পরিবর্তন হয়, তখন আমরা ট্রানজিশন এফেক্ট দিয়েছি যাতে এই পার্থক্যগুলো খুব একটা বোঝা না যায়। তো এই যে প্রত্যেকটা ছবি, এই ছবিগুলোকে যদি আমি ফ্রেম হিসেবে ধরি, তাহলে এক সেকেন্ডে একটা ভিডিওতে 1 সেকেন্ডে যেই কয়টা ছবি থাকে সেটাই হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড ভিডিও করতে আমার যে যত কয়টা ছবি তুলতে হবে, সেইটাই হচ্ছে আমার ফ্রেম পার সেকেন্ড। এখন এইখানে আপনারা দুইটা শব্দ লক্ষ্য করছেন, যে প্যাল এবং ACCAM। এই জিনিসটা কি, বা NTFC, এই জিনিসটা আপনারা খেয়াল করেছেন। এই জিনিসটা কি সেটা নিয়ে আমি আপনাদের বলি। আমরা সাধারণত যেই অঞ্চলটায় বসবাস করি, সেই অঞ্চলটায় আমি তো একাই বসবাস করি না, বা আপনি একা বসবাস করেন না। এইখানে এই জিনিসটা আমি আপনাদের আগে বলছি, আপনারা একটু মজা পাবেন বিষয়টা নিয়ে। যে এইখানে দেখেন যে প্যাল এবং NTSC এবং ACCAM, এই যে পার্থক্যগুলো কি আমি একটু বলি। এই প্যাল হচ্ছে এই রিজিয়নটার মানুষ 1 FPS ভিডিও রেকর্ড করে, ACCAM এর মানুষ আরেক FPS ভিডিও করে। আবার NTSCর যেই রিজিয়নটা আছে, অর্থাৎ যে সবুজ চিহ্নিত, সেইখানের মানুষ আরেকটা আপনার FPS ভিডিও রেকর্ড করে থাকে। তো ভিডিও FPS রেকর্ড এটা কোথায় নির্ধারণ করা হয়? এইটা নির্ধারণ করা হয় শুরুতে হচ্ছে ক্যামেরায়, তারপর নির্ধারণ করা হয় হচ্ছে আপনার এডিটিং সফটওয়্যারে, এবং সর্বশেষ যেইখানে আপনি প্রজেক্ট করবেন, যেখানে আপনি ভিডিওটা দেখবেন সেখানে। তো এখন আপনি বলতে পারেন যে এই পৃথিবীর কোন অঞ্চলের মানুষ কোন জিনিস ব্যবহার করে সেটা জেনে আমার কাজ কি? আসলে আমাদের কাজ হচ্ছে এই কারণে যে ওই অঞ্চলটায় তো আমি একা মানুষ না, আমি ছাড়াও আরও অনেকেই বসবাস করে। তো তাদের মধ্যে আরও অনেক ভিডিওগ্রাফার, ভিডিও এডিটর, সিনেমাটোগ্রাফার, সিনেমা এডিটর আছেন। তো তাদের আসলে আমরা যখন একটা কাজ করি, যখন একটা ছোট কাজ করি, তখন আমি হয়তো একাই করে ফেলতে পারি। কিন্তু যখন বড় বড় কোনো প্রজেক্ট করা হয়, তখন কিন্তু একার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। বড় বড় ডকুমেন্টারি শ্যুট করার সময় সেই শ্যুট কিন্তু একা করা সম্ভব হয় না। সেই শ্যুটগুলো অনেকজন মানুষের যৌথ একটা পরিশ্রমের ফসল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যৌথ পরিশ্রম যখন আমরা করি, তো তখন আমরা যদি একটা কোড মেনটেন করি যে আমি আমার কাজে এইভাবে করব, তাহলে কিন্তু সে অলরেডি একটা ধারণা থাকবে। আমার পরবর্তীতে যে আমার কাজ, যেই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি, সেই প্রজেক্টে আরেকটা কাজ যে করবে, সে কিন্তু জানবে যে এখানে উনি হয়তো আগে এই কাজ ওনারা করে গিয়েছেন, তারপর আমরা এখানে নতুনভাবে শুরু করব। যেমন ধরেন আপনি বাড়ি বানানোর ক্ষেত্রে, তা আপনি যদি আপনার যেই মিস্ত্রি তারা যদি অনেকে মিলে এই বাড়িটা বানায়, তো তারা যদি জানে যে আগের দেয়ালে কতটুকু বালি এবং সিমেন্টের মিশ্রণে দেয়ালটা তৈরি করা হয়েছে, তাহলে কিন্তু আজকে যেই দেয়ালের কাজটা হচ্ছে, সেই দেয়ালের কাজ আজকে যিনি করছেন, তার পরের দিন যে আরেকজন করবে, তার কিন্তু সমস্যা হবে না। সে সেই অনুপাতটা ধরেই
সে ওই কাজটা করবে। এর ফলে দেখা যাবে আমার পুরো দেয়ালের গাঁথনিতে একই অনুপাতে ধরেন বালি এবং সিমেন্টের মিশ্রণ রয়েছে। তো ঠিক তেমনি এই প্যাল, এনটিইসি, এসসিএম, এসিসিএম এই জিনিসগুলা আসলে আমরা যারা যেই রিজিয়নে বাস করি তারা সেই রিজিয়নে সাধারণত করে থাকি। তো এইটা হচ্ছে আসলে মানে একটা গল্প যে আমাদের এই কোড অফ কন্ডাক্ট বা চেইনটা, মানে কোড অফ না, এটা কোড না, আসলে এটা একটা নর্মস বলা যায়, যে সাধারণত এটাই করা হয়, ক্ষেত্র বিশেষে প্রয়োজন ক্ষেত্রে পরিবর্তন হতেও পারে। তো এটা আমরা করি, এটা আমি আসলে আপনাদের একটা গল্পের মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসলে আমরা মূল আলোচনায় করে চলে আসি এবং এই জিনিসগুলো দিয়ে আমি কী বোঝাচ্ছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এনটিএসসি মানে হচ্ছে 24 FPS বা 30 FPS। এখন এই 24 FPS বা 30 FPS জিনিসটা কি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। এনটিএসসিতে যে মানে যারা ওই এনটিএসসি রিজিয়নে যারা পড়ে আর কি, এখানে দেখেন যে মোটামুটি আমেরিকান মানুষজন এনটিএসসি রিজিয়নে আর কি তারা থাকে। আর আমরা কোন রিজিয়নে পড়ি? আমরা ওই যে নীল প্যাল রিজিয়নে আমরা পড়ি। তো এনটিএসসি রিজিয়নে যারা, তারা 24 FPS অথবা 30 FPS এ শ্যুট করে থাকে। আর আমরা যারা প্যাল রিজিয়নে আছি তারা হলো 25 FPS এ শ্যুট করে থাকি। তো ধরার সুবিধা এখন বলি যে 24 FPS বলতে আমরা কী বুঝাই। 24 FPS মানে হচ্ছে 1 সেকেন্ডের একটা ভিডিওতে 24টা ছবি তোলা হয়েছে। 30 FPS মানে 1 সেকেন্ডের একটা ছবিতে 30টা ছবি তোলা হয়েছে। তো এখন তুললাম ছবি, এখন 25 FPS মানে কি সেটা আমি আবার একটু পরে বলছি। এখন 24 FPS এর ছবি তুললে কি হবে, আর ভিডিও করলে কি হবে, 24 FPS এ এডিট করলে কি হবে, এবং সেটা সর্বশেষ রিসিভিং এন্ডে গেলে কি হবে সেটা আমি আপনাকে এখন বলি। আপনি যখন একটা ভিডিও করছেন তখন আপনার 24 FPS এই ভিডিওটা করলেন আপনার ক্যামেরায়, এই ক্যামেরাতে এই অপশনগুলো থাকে যে আপনি কত FPS এ ভিডিওটা করবেন। আপনি যখন 24 FPS এ ভিডিওটা করলেন তার মানে কি হচ্ছে যে আপনি 1 সেকেন্ড আপনার যে ভিডিওটা হচ্ছে তার মধ্যে প্রতি সেকেন্ডে 24টা করে ছবি উঠছে। আবার আপনি যখন এডিট করবেন তখনও আপনি আপনার হচ্ছে যে এডিটিং সফটওয়্যার সেটাকে আপনি নির্দেশ দিলেন, বা মানে আপনি আগেই সিলেক্ট করে নিলেন যে আপনি 24 FPS এ ভিডিওটা আপনি 24 FPS এ ভিডিওটা এডিট করবেন, এবং ভিডিও এডিটিং সফটওয়্যারও সেখানে 24 FPS বা সেকেন্ডে 24টা ছবি নিয়ে সে কাজ করবে। আর আপনার রিসিভিং টার্মিনাল এখন ধরে নেই যে এটা আপনি ইউটিউব হচ্ছে আপনার রিসিভিং টার্মিনাল। তো ইউটিউবও রিসিভিং টার্মিনাল হিসেবে 24 FPS এই ভিডিওটা প্লে করবে। এখন 24 FPS যদি ভিডিওটা সে প্লে করে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ওই ভিডিওটা যখন আমরা চোখে দেখব তখন আমরা 1 সেকেন্ডে 24টা করে ছবি দেখব। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যদি কোনো এই নাম্বারসগুলোতে যদি কোনো পরিবর্তন আসে, যে আমি যদি 24 FPS এ শ্যুট না করে অন্য কোনো যে FPS এ শ্যুট করি তাহলে কি হবে। তো সেটা আমি আগে উত্তর দিই। তো তার আগে আমি এটা বলে নিই যে আমরা যারা এই রিজিয়নে আছি তারা 25 FPS এ শ্যুট করে থাকি। এখন 24 FPS এ বা 30 FPS এ যারা শ্যুট করে থাকে তারা কিন্তু আবার একদম মানে তাদের ভিডিও যে আমরা 30 FPS এর ভিডিওকে বা 24 FPS এর ভিডিওকে যে আমি 25 FPS এ যে এডিট করতে পারবো না, বা 25 FPS কে যে 24 বা 30 করতে পারবো না, তা কিন্তু না। আবার পৃথিবীর সব ভিডিও কিন্তু 25, 24 এবং 30 হয় না, কোনো ভিডিওতে আরও বেশি FPSও ব্যবহার করা হয়। তো আমি এখন আস্তে আস্তে এখন যে এতক্ষণ আমি আপনাদের এই গল্পটা বললাম, এখন আমি এই নাম্বারগুলোর তাৎপর্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আবার দেখতে পাচ্ছি 30 FPS এ ভিডিও হচ্ছে, 30 FPS এই এডিট, 30 FPS এই রিসিভিং এন্ডে গিয়েছে। এখন এই দুটো ছবি একটু খেয়াল করেন, এই ছবিটা এবং এই ছবিটা খেয়াল করলে আমরা কি পাই
এটা আমাকে একটু মনে মনে চিন্তা করেন আপনারা। এইখানে দেখেন ভিডিওতে কিন্তু সাবজেক্ট একটু ঘোলা লাগছে, আবার এইখানে সাবজেক্ট কিন্তু তুলনামূলক শার্প। কেন? এই যে ভিডিওটা করছি এখানে কিন্তু কোনো সমস্যা নেই, ফোকাসিংয়ে সমস্যা নাই, তারপরে কালার স্যাচুরেশন সেম আছে। দেখেন এই যে শার্পনেসও কিন্তু সেমই বলতে হবে, কারণ আপনার যদি শার্পনেসের প্রবলেম হতো এখানে যে ছায়ার শার্পনেস, এখানে ছায়ার শার্পনেসের তো পার্থক্য কম, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কই? এই সমস্যাটা হচ্ছে এফপিএসে। এইখানে 120 এফপিএস ব্যবহার করা হয়েছে আর এইখানে ব্যবহার করা হয়েছে মাত্র 24 এফপিএস। এর ফলে কি হয়েছে, এই ভিডিওটা যখন আপনি পজ করবেন কোনো একটা জায়গায়, তো ওই সময়টার মধ্যে যদি আপনি যদি পজ করেন তাহলে দেখবেন যে ওই সময়টার মধ্যে আপনার সাবজেক্টে যে মুভ করছে, তো ঠিক ওই মুহূর্তটা যদি কোনো ছবি আপনার ক্যামেরা কর্তৃক তোলা না থাকে, তাহলে সে আপনাকে কি দেখাবে? তাহলে সে আপনাকে দেখাবে যে তার একটা ট্রানজিশন হচ্ছে, ওই ট্রানজিশন মোমেন্টটা আপনাকে দেখাবে। এখন আপনি এই 120 এফপিএসের ছবিটা দেখেন, এখানে যদি 24 এফপিএস হয় আর সেকেন্ডে 24টা ছবি তোলা হয়, এখানে যদি এর 5 গুণ অর্থাৎ 120 এফপিএস হয়, তাহলে আপনি যেই মোমেন্টে পজ করলেন ওই মোমেন্টের ছবি তোলার পসিবিলিটি এখানে থাকবে 5 গুণ বেশি। অর্থাৎ যেই মোমেন্টে আপনি পজ করেছেন সেই মোমেন্টে এখানে ছবি থাকতে পারে, সেটার পসিবিলিটি ছবি না থাকতে পারার থেকে 5 গুণ বেশি তুলনামূলকভাবে এই ভিডিওর ক্ষেত্রে। আমি আবার আরেকটু অন্য একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই, যে আপনাদের কোনো জায়গায় আমরা একটা দোকানে আমরা মিষ্টি খেতে গেলাম, তো মিষ্টির দোকানটায় সপ্তাহে 5 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন বন্ধ থাকে, তো ধরলাম যে শুক্রবার বন্ধ থাকে, বাকি 6 দিন খোলা থাকে। তো বাকি 6 দিন যে খোলা থাকে, এখন শনিবার হচ্ছে মাত্র এক প্রকারের মিষ্টি পাওয়া যাবে, হ্যাঁ, আর বাকি সপ্তাহের 5 দিন হচ্ছে সব প্রকারের মিষ্টি পাওয়া যাবে। ধরেন ওই দোকানে 10 পদের মিষ্টি পাওয়া যায়, তো আপনি আর শনিবারে শুধু 1 পদের মিষ্টি পাওয়া যায়, শুক্রবার বন্ধ। তো এখন আপনি যে কোনো একটা র্যান্ডম দিনে, আপনি জানেন না আপনি কোন দিনে আপনার ঘুম থেকে মন ভুলেই যান আপনি কোন দিন মিষ্টি খেতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন মিষ্টিটা খেতে গেলেন তখন আপনি একটু খেয়াল করেন, তো আপনি জানেন না আজকে ভুলে যান আপনি আজকে কী বার, এটা আপনি ভুলে যান। আমরা বলেছি যে শনিবারে 1 পদের মিষ্টি পাওয়া যায়, আর সপ্তাহের বাকি 5 দিন শুক্রবার বাদে বাকি 5 দিন 10 পদের মিষ্টি পাওয়া যায়। তো তাহলে আপনি একটু খেয়াল করেন যে আপনি এখন মিষ্টি খেতে যাবেন, আপনি ভুলে গেছেন কোন দিন আপনি মিষ্টি খেতে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখন গিয়ে আপনার মনের মধ্যে ধরুন যে আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আপনি সন্দেশ খাবেন, আর শুক্রবার শুধু রসগোল্লা পাওয়া যায়, আর বাকি দিন সন্দেশ, রসগোল্লা, কালো জাম, গোলাপ জাম সবই পাওয়া যায়, আরও 10 পদের মিষ্টি পাওয়া যায়। তো আপনার এখন টার্গেট হচ্ছে সন্দেশ খাবেন, তো আপনি কিন্তু শনিবার কিন্তু সন্দেশ পাওয়া যায় না, তাহলে আপনি মিষ্টির দোকানে গেলেন এবং মিষ্টির দোকানে বললেন যে আমাকে সন্দেশ দিন। তাহলে এই জিনিসটা যদি হচ্ছে আপনার শনিবার হয়, তাহলে আপনার সন্দেশ পাওয়ার পসিবিলিটি কতটুকু? 0। আবার যদি আপনি সপ্তাহের বাকি দিনগুলোতে যান, রবি থেকে বৃহস্পতিবার যান, তাহলে আপনার সন্দেশ পাওয়ার পসিবিলিটি 100%। এখন আপনি তো জানেন না যে আপনি কোন দিন যাবেন, আপনি যদি বাই এনি চান্স আপনি যদি শনিবার যান, তাহলে কিন্তু কী হয়ে যাবে, আপনি সন্দেশ পাবেন না। আবার যদি আপনি সপ্তাহের বাকি দিনগুলোতে যান, তাহলে সন্দেশ পেয়ে যাবেন। ঠিক তেমনই এখানে আমি জানি না যে আমি ভিডিওটা কোন জায়গায় পজ করব, তো আপনার যে ভিডিওটা যখন পজ করবেন তখন যদি ওই মোমেন্টে যদি আপনার ছবি থাকে, তাহলে আপনি এরকম একটা ভিডিও পাবেন, এরকম একটা ফুটেজ জায়গা পাবেন যেখানে ভিডিওটা স্টপ হয়েছে। আর যদি ওই মোমেন্টে ছবি না থাকে, তাহলে আপনি এরকম একটা সিনারিও পাবেন। তো এই জিনিসটাই আসলে বেশি এফপিএস ব্যবহার করার বেশি এফপিএস এবং কম এফপিএসের মধ্যে পার্থক্য। তো ক্যামেরা কি করে, যে যদি কম এফপিএস থাকে তো ওই মোমেন্টে একটা নিজের মতো করে কোনো কিছু একটা বসিয়ে দেয়,
এবং যদি বেশি এফপিএস থাকে তাহলে তো তার কাছে ওই ছবিটা থাকলোই। তো এখন বলতে পারেন যে আমার তো ভিডিও পজ করার দরকার নেই, বাকি আমি তো ভিডিও দেখবো, তো সেক্ষেত্রে আমি কেন কম এফপিএস এবং বেশি এফপিএসে পার্থক্য করবো, আমার দরকার কি এটা? এটা এখন আপনার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন যে কেন আপনি বেশি এফপিএসে ভিডিও করবেন, মানে এই দুইটা এফপিএসের মধ্যে পার্থক্য কী? এক পার্থক্যটা হলো যে আপনি যদি কোনো জায়গায় স্টপ করে জুম করে দেখতে চান, সেখানে ছবি থাকতেও পারে নাও থাকতে পারে। বেশি এফপিএসে ভিডিও করলে ছবি থাকার সম্ভাবনা বেশি, কম এফপিএসে ভিডিও করলে ছবি থাকার সম্ভাবনা কম। তো এখন আমরা এবার আপনাদের পরের প্রশ্ন আসি যে আমি তো ভিডিও কন্টিনিউয়াসলি দেখবো, সেক্ষেত্রে আমার কম এমবিপিএসে দেখে আর এফপিএসে দেখে আর বেশি এফপিএসে দেখে সেখানে আমার কী আসে যায়? আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার মনে আছে আমি প্রথমেই বলেছি যে ভিডিও কিন্তু আসলে কন্টিনিউয়াস ছবি দেখার প্রসেস। সেখানে কিন্তু কোনো একসাথে কোনো কিছু রেকর্ড হয় না। এক একটা ছবি আমরা দেখি, খুব কম সময়ের পার্থক্যের মধ্যে আরেকটা ছবি চলে আসে, এই জন্য আমরা দেখতে পারি। বা 0.1 সেকেন্ডের কম সময়ের মধ্যে যদি কোনো কিছু চলে আসে তাহলে আমাদের মনে হবে সেই বিষয়টা চলমান। এখন তার মানে হচ্ছে যে প্রত্যেকটা সেকেন্ডেই আমরা প্রত্যেকটা ছবির পরে আমরা একটা ইন্টারভাল নিচ্ছি। খুবই অল্প সময়ের ব্যবধান হয় দেখে আমরা এটা চোখে বুঝতে পারি না, কিন্তু বেশি সময়ের ব্যবধান হলে এটা আমরা বুঝতে পারতাম। তো এই যে মানে অর্থাৎ যে কোনো সময় আমার স্টপ করার পসিবিলিটি আছে বা যে কোনো সময় আমার পজ করার পসিবিলিটি আছে। তো যদি আমার এফপিএস বেশি হয় তাহলে আমি এই যে ট্রানজিশনটা, একটা ছবি আসার পর পরের ছবিটা যে আসবে, সেই ট্রানজিশনের ইফেক্টটা আমি খুব কম বুঝতে পারবো। আমার মনে হবে যে এই জিনিসটা খুব মানে একদম ন্যাচারাল। খুব বেশি এফপিএস মানে হচ্ছে আমার ওই জিনিসটা আমি বাস্তবে যা দেখতাম চোখের সামনে তাই দেখছি, ওই এমবিপিএসের মতো, মেগাবিট পার সেকেন্ডের মতো। মেগাবিট বেশি হলে বেশি ডাটা থাকবে, আবার এফপিএস বেশি হলে ওই ট্রানজিশন ইফেক্টটা স্মুথ হবে। মনে হবে যে এখানে কোনো কিছু থামাথামি নাই, সব কিছু খুব রানিং, ব্যাটারি সফট এভাবে চলছে। আর কম এফপিএসে হলে বিষয়টা যে একটু মনে হবে যে এখানে একটু থেমে থেমে যাচ্ছে নাকি, এটা মনের অজান্তে এই জিনিসটা একটা ভাব তৈরি হয়ে আসবে। অর্থাৎ ওই ছবিগুলো যে চেঞ্জ হচ্ছে, সেই ছবি চেঞ্জ হওয়ার মাঝখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোনো না কোনো সময় এটা একটু বোঝা যায়। তো আমরা যে সিনেমাগুলো দেখি সেগুলো আসলে শ্যুট হয়ে থাকে 24 এফপিএসে বা 30 এফপিএসে। আর আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে 24 এফপিএস বা 30 এফপিএস আসলে মোটামুটি একটা কেস যেখানে আসলে পার্থক্যটা ধরা যায় না, যে পার্থক্যটা মোটামুটি বোঝা যায় না যে এখানে মাঝখানে কি থামছে না, এই জিনিসটা আসলে খুব একটা বোঝা যায় না। আর এখন বলতে পারা যায় তাহলে তো 24 এফপিএসে বা 30 এফপিএসে বা 25 এফপিএসে এই ভিডিওটা করলেই হয়, আমরা কেন 120 বা অনেক ক্যামেরায় 240, 960, 720 ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও হয়, সেটা কেন হয়ে থাকে? তো সেইটা নিয়ে এখন আমি আপনাদের সাথে একটু কথা বলবো। এই যে একটা কুকুরের ছবি দেখছেন, সেইটা আমার 240 এফপিএসে শুট ভিডিওটা করা হয়েছে, আমি এটা রানিং করব 24 এফপিএসে। তো এর ফলে পার্থক্যটা কী হবে? পার্থক্যটা হবে হচ্ছে যে ভিডিওটা আমি যখন স্লো করে দিব তখন ভিডিওটা যদি আমি তার থেকে 10 গুণ বেশি, এখানে পার্সেন্ট চিহ্নটা একটু ভুল হয়ে গিয়েছে, 10 গুণ বেশি স্পিড আমি করেছিলাম। এর ফলে ভিডিওটা যখন আমি স্লো করে দিব, আপনাদের মনে আছে যে ওই যে কোনো ভিডিও ফাস্ট বা স্লো করার জন্য ইডিএসে আমরা অল্টার প্রেস করে ওইখানে রেটটা +100 উপরে দিলে ফাস্ট হয়ে যাবে, 100 নিচে দিলে স্লো হয়ে যাবে। তো কোনো ভিডিও আমার প্রয়োজন হবে এরকম স্লো করা, আমাকে ভিডিও স্লো করে দিতে হবে। তো সেই ক্ষেত্রেই আমার এই এফপিএসটা আসলে কাজে লাগবে এইভাবে যে আমার যদি আমি বেশি এফপিএসে ভিডিও করে থাকি তাহলে আমি সেটা স্লো মোশনে প্রদর্শন করার সময় বিষয়টা খাপছাড়া লাগবে না, যে বিষয়টা মনে হবে যে এটাই মনে হয় আসল। আমরা যে নায়কদের এন্ট্রি দেখে থাকি সেটা আসলে খুব স্লো মোশনে হয়ে থাকে, যে মানে নায়ক যখন নায়িকাকে তার প্রেমের প্রস্তাব দিবে তখন কিন্তু তার এন্ট্রি কিন্তু স্লো হয়ে যায়, কিন্তু স্লো হলেও মনে হয়েছে না হবে, এমন না যে থেমে যাচ্ছে। নায়ককে আমরা কি দেখি যে একটু পা দিল আগালো থেমে গেল, না, স্লো হয় কিন্তু হয় মানে স্পিড মানে একটা সে থেমে যায় না, একেবারেই রানিংয়ের মধ্যেই থাকে। তো
এইটার কারসাজিটা হচ্ছে যে আমরা তখন ভিডিওটা করি খুব বেশি হাই এফপিএসে করে থাকি, আর এডিটিংয়ের সময় সেটা আমরা লো এফপিএসে করে দিই, মানে লো ওই যে ওইরকম এডিটিংয়ের সময় আমরা কী করে দিই, স্লো মোশন করে দিই, ওই 100%কে তখন আমরা 10% করে দিই। এর ফলে কী হয় যে ওই যে ওইখানে যে স্লো মোশনটা হচ্ছে সেটা আসলে ধরা মানে আনরিয়াল লাগে না, সেটা আসলে ন্যাচারালি মনে হয়। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ব্যাপার। এই যে আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের সময় জিনিসটা হিন্ট দিয়েছিলাম যে আপনি যদি হায়ার এফপিএসে রেকর্ডিং করেন তাহলে আপনি লোয়ার এফপিএসে আপনি এডিট করতে পারবেন, কিন্তু লোয়ার এফপিএসে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনি হায়ার এফপিএসে এডিট করতে পারবেন না। এডিট করতে পারবেন আসলে, কিন্তু ভালো লাগবে না বা খাপছাড়া লাগবে বিষয়টা। এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জানা আমাদের খুবই প্রয়োজন। নতুবা মানে এই যে এফপিএসের হিসাব যদি আমরা না মিলাই তাহলে আমাদের ছবি মানে ভিডিওতে একটা মানে ভিডিওর গতিতে একটা মানে অ্যাবনর্মালিটিস চলে আসবে, বা একটা আপনার কী বলা যায় এটাকে, যে মানে জিনিসটা স্বাভাবিক না অস্বাভাবিকত্ব একটা চলে আসবে, অ্যাবনর্মালিটিস চলে আসবে। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যখন রেকর্ডিং করব তখন আমাদের খেয়াল রাখা যে যদি আমাদেরকে মানে এমন হতে পারে যে অনেক সময় হাই এফপিএসেও রেকর্ডিং করতে হয় এই কারণে যে খুব একটা ট্রানজিশন আমাদেরকে দেখাতে হবে, যেমন সূর্যাস্ত সেটা কিন্তু খুব সেকেন্ডে রং পাল্টায়। তো সেখানে যদি আমি হাই এফপিএসে রেকর্ডিং করি তখন আমি যদি হাই এফপিএসে প্লে করি তাহলে কিন্তু সেটা আমি দর্শককে বুঝাতে পারবো। আর যদি আমি লো এফপিএসে রেকর্ডিং করি তাহলে কিন্তু দর্শক একসময় দেখলো কমলা, তার পরের সেকেন্ডে কমলার থেকে আস্তে আস্তে একটু কম পরিবর্তন হয়ে হঠাৎ করে দেখা গেল নীল হয়ে গেছে। তো এই জিনিসটা আসলে দর্শককে ভালো লাগবে না। এই জিনিসগুলো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমাদের এফপিএসটা খেয়াল করে কত এফপিএসে রেকর্ড আমাদের যখন দরকার তখন আমরা এফপিএস বাড়িয়ে রেকর্ডিং করব, আবার যখন এডিট করব তখন আমাদের প্রয়োজন অনুসারে আমরা ভিডিও ফাস্ট বা স্লো করব। কিন্তু আমাদের ভিডিও যদি স্লো শ্যুট করা হয়ে থাকে, মানে কম এফপিএসে শ্যুট করা হয়ে থাকে তাহলে আমরা বেশি স্লো করব না। আবার আমরা যদি ফাস্ট শ্যুট করা হয়ে থাকে তখন যদি আমরা স্লো করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি আমরা স্লো শ্যুট করি আর সেটাকে যদি আমরা ফাস্ট করে দিতে চাই তাহলেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু অস্বাভাবিকতাটা চোখে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই এফপিএস বিষয়টা বুঝতে পারলেন। আর প্রথমে যেই উদাহরণ দিয়েছিলাম পুরো পৃথিবীর মধ্যে কারা কোন রিজিয়নে শ্যুট করে, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ বা ভারতীয় এই অঞ্চলে থাকি তারা আসলে সাধারণত 25 এফপিএসে শ্যুট করে থাকি। আর যারা আমেরিকা বা ওই অঞ্চলটায় থাকে তারা আসলে 24 এফপিএসে বা 30 এফপিএসে শ্যুট করে থাকে। এর ফলে কি হয় যে যখন ধরেন আজকের একটা বড় প্রজেক্টে বড় সিনেমায় আজকের দিনে আমি শ্যুট করলাম, পরের দিন আরেকজন শ্যুট করবে, তখন সে অলরেডি জানে মানে মোটামুটি একটু ধারণা করে নেয় যে হয়তো এখানে 25 এফপিএসে শ্যুট করা হয়েছে, তো আমি সেখানে 25 এফপিএসেই শ্যুট কন্টিনিউ করি। এমন না যে একজন 10 এফপিএসে করলো আরেকজন আবার 30 এফপিএসে করলো, এরকম যাতে না হয় এই জন্য আসলে এটা একটা নর্মস মেনটেন করা হয়। এটা যে সবসময় করতেই হবে এমন কিছু না, বাট এটা আসলে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো যেহেতু এই জিনিসগুলো অ্যাডভান্স বিষয় তাই এই সব নর্মস সম্পর্কেও আপনাদের একটু আমি ধারণা দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি আবার পাওয়ার জন্য আপনারা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।